চলুন আজ আমরা ডুব দিই রবীন্দ্রনাথ ঠাকুরের এক অসাধারণ ছোট গল্পে শুভা। এটা এমন এক মেয়ের গল্প যে কথা বলতে পারে না, কিন্তু যার নীরবতা জানেন তার চারপাশে পৃথিবীর চেয়েও অনেক বেশি কথা বলে। আসুন তার সে শব্দহীন জগতের গভীরে যাই। গল্পের শুরুটাই দেখুন কি অদ্ভুত একটা বিদ্রূপ দিয়ে। মেয়েটির নাম রাখা হলো সুভাষিনী, মানে যে খুব সুন্দর করে কথা বলে। কিন্তু নিয়তির কি পরিহাস, মেয়েটা হলো বোবা। এই যে নামের সাথে বাস্তবের বিশাল ফারাক, এটাই কিন্তু পুরো গল্পের সুরটা একেবারে বেঁধে দেয়। একটা গভীর আকাঙ্ক্ষা আর তার মর্মান্তিক অপূর্ণতার গল্প এটা। তো গল্পে প্রথমে আমরা দেখি শুভার নিজের পরিবারকে। তার এই কথা না বলতে পারাটা, ওটা শুধু ওর একার সমস্যা ছিল না, কিন্তু এটা যেন তার পুরো পরিবারের বুকের ওপর চেপে বসা একটা ভার হয়ে উঠেছিল, বিশেষ করে ওর বাবা মায়ের জন্য। বাবা আর মায়ের ভাবনার মধ্যে কি বিশাল একটা পার্থক্য ছিল। মা, তিনি শুভাকে দেখতেন নিজের একটা খুঁত হিসেবে, নিজের গর্বের এক কলঙ্ক বলে মনে করতেন, ভাবা যায়। আর ঠিক তার উল্টো দিকে ছিলেন বাবা, বাণীকণ্ঠ। তিনি কিন্তু শুভাকে তার অন্য মেয়েদের চেয়ে একটু বেশিই ভালোবাসতেন। হয়তো ওই নীরবতার জন্যেই তার প্রতি একটা অন্যরকম টান ছিল। আর জানেন সবচেয়ে কষ্টের ব্যাপার কোনটা? শুভা কিন্তু সবই বুঝত। একদম ছোটবেলা থেকেই ও টের পেত যে ও যেন এই বাড়িতে ঈশ্বরের পাঠানো এক অভিশাপ। আর তার ফল, ও নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রাখত। ওর মনে হতো সবাই যদি ওকে ভুলে যায়, তাহলেই যেন ও একটু শান্তিতে থাকবে। মানুষের জগৎ যখন ওর জন্য দরজা প্রায় বন্ধ করে দিল, তখন আরেকটা জগৎ কিন্তু ওর জন্য হাত বাড়িয়ে দিয়েছিল। সেটা হলো বিশাল মুখ প্রকৃতি। চলুন দেখি এই প্রকৃতির মধ্যে ও কিভাবে নিজের ভাষা খুঁজে পেল, নিজের আশ্রয় খুঁজে নিল। ওর বন্ধু কারা ছিল জানেন? মানুষ নয়, ছিল গোয়ালের দুটো গরু, সর্বস্বী আর পাঙ্গুলি। একটা ছাগল, একটা ছোট্ট বিড়াল ছানা। এই বোবা প্রাণীগুলোই কিন্তু ওর মনের সব কথা বুঝে নিত। ওর ভালোবাসা, ওর অভিমান, যা কোনো মানুষ বুঝত না। শুধু তাই না, গাছের পাতার সনসন শব্দ, নদীর জলের কলকল আওয়াজ, এগুলোও ছিল ওর আত্মার আত্মীয়। রবীন্দ্রনাথ কি অসাধারণ একটা কথা লিখেছেন দেখুন। প্রকৃতিই যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। মানে ব্যাপারটা ঠিক এরকমই ছিল। মনে হতো প্রকৃতিই যেন ওর হয়ে কথা বলছে। ওই যে নদীর শব্দ, পাখির ডাক, পাতার আওয়াজ, সব মিলিয়ে যেন তৈরি হয়েছিল শুভার নিজের ভাষা। প্রকৃতি তো ছিলই, কিন্তু ওর জীবনে একজন মানুষও এসেছিল, যার সাথে ওর একটা অদ্ভুত, প্রায় শব্দহীন বন্ধুত্ব তৈরি হয়েছিল। এই মানুষটা হলো প্রতাপ, গ্রামের যাকে বলে একেবারে কাজের কাজই না, মানে অকর্মণ্য একটা ছেলে। ওর প্রধান কাজই ছিল ছিপ ফেলে মাছ ধরা। আর ভাবুন তো, মাছ ধরতে গেলে কি লাগে? একদম চুপচাপ থাকতে হয়। তাই শুভার এই কথা না বলাটা প্রতাপের কাছে কোনো সমস্যাই ছিল না, বরং ও শুভার এই নীরব সঙ্গটা দারুণ উপভোগ করত। আর একটা মজার ব্যাপার হলো, প্রতাপই একমাত্র ওকে একটা আদরের নামে ডাকত। সবাই বলতো শুভা, আর প্রতাপ ওকে ডাকত সু বলে। এই ছোট্ট সু ডাকটার মধ্যে যে কি ছিল, ছিল একটা স্বীকৃতি, একটু স্নেহ, যা ও আর কারো কাছে পায়নি। এই প্রথমবার কেউ ওকে ওর অসম্পূর্ণতা দিয়ে বিচার করেনি, ওকে ওর মতোই গ্রহণ করেছিল। কিন্তু এই যে শান্ত একটা জগৎ, এটা তো আর চিরদিন থাকার নয়, তাই না? শুভা আস্তে আস্তে বড় হতে লাগল, আর ওর বড় হওয়ার সাথে সাথেই বাড়তে শুরু করল সমাজের চাপ আর বাবা মায়ের দুশ্চিন্তা। প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তরটা ভয়ঙ্কর কঠিন। যে মেয়ে কথা বলতে পারে না, তার ভবিষ্যৎ কি? এই একটা প্রশ্নই ওর বাবা মাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। তার ওপর পাড়া প্রতিবেশীর কানাঘুষা, নিন্দা তো আছেই। সব মিলিয়ে মেয়ের বিয়ে দেওয়া, ওর ভবিষ্যৎ, এটাই হয়ে দাঁড়ালো পরিবারের সবচেয়ে বড় বোঝা। শেষ পর্যন্ত এই সব চাপ আর দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে বাবা মা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। একটা কঠিন আর সত্যি বলতে গেলে নির্মম সিদ্ধান্ত। ঠিক হলো, ওরা শুভাকে নিয়ে কলকাতা চলে যাবে। ওর চেনা জগৎ থেকে ওকে একেবারে শিকড় শুদ্ধ উপড়ে ফেলার মতো একটা ব্যাপার। ওদের আশা ছিল একটাই, হয়তো কলকাতায় গেলে এই সমস্যার কোনো একটা সমাধান হবে, মেয়ের জন্য একটা পাত্র পাওয়া যাবে। আর এই সিদ্ধান্তটা, এটা শুভার জীবনে একটা ঝড়ের মতো আছড়ে পড়ল। ভাবুন একবার, ওর চেনা পৃথিবী, ওর বোবা বন্ধুগুলো, ওর প্রিয় নদী, সব কিছু ছেড়ে চলে যেতে হবে।
গল্পের এই শেষ অংশটা ওর সেই যন্ত্রণার, সেই নীরব বিদায়ের কথাই বলে। এর মধ্যে একদিন প্রতাপ ওকে খুব সাধারণভাবে জিজ্ঞেস করল, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে? দেখিস, আমাদের ভুলিস নে। কথাটা খুব সাধারণ, তাই না? কিন্তু শুভার বুকে এটা গিয়ে বিঁধল একটা তীরের মতো। রবীন্দ্রনাথ এখানে একটা অসাধারণ তুলনা টেনেছেন একটা আহত হরিণের সাথে। হরিণটা যেমন শিকারীর দিকে তাকিয়ে ভাবে, আমি তোমার কি ক্ষতি করেছিলাম, শুভাও যেন ঠিক সেভাবেই প্রতাপের দিকে তাকিয়েছিল। তো কলকাতা যাওয়ার ঠিক আগের দিন শুভা ওর বন্ধুদের থেকে বিদায় নিতে গেল, একেবারেই নীরবে। প্রথমে গেল ও সেই গাভী দুটোর কাছে, নিজের হাতে ওদের খাওয়ালো, ওদের চোখের দিকে তাকিয়েই যেন মনের সব কথা বলে দিল। তারপর গেল ওর প্রিয় নদীর ধারে। সেখানে গিয়ে নরম ঘাসের উপর একেবারে লুটিয়ে পড়ল, যেন মাটিকে নিজের মাকে আঁকড়ে ধরতে চাইছে। আর ওই মুহূর্তে ওর মনের কথাগুলো ছিল ঠিক এরকম। ও যেন ওর এই বিশাল বোবা মাকে, মানে পৃথিবীকে আঁকড়ে ধরে বলছিল, মা, আমাকে যেতে দিও না, তুমিও তোমার দুটো হাত বাড়িয়ে আমাকে ধরে রাখো। এই যে একটা শব্দহীন আকুতি, এটাই বোধহয় পুরো গল্পের সবচেয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্ত। তো শুভা গল্পটা শেষ হওয়ার পরেও আমাদের মনে কয়েকটা প্রশ্ন রেখে যায়, তাই না? যেখানে কথা পৌঁছায় না, সেখানে কি অনুভূতি পৌঁছাতে পারে? সহানুভূতির ভাষাটা আসলে কি? সেটার জন্য কি সত্যিই শব্দের দরকার আছে, নাকি একটা নীরব চাহনি, একটা নিঃস্বার্থ সঙ্গ, এটাই সবচেয়ে বড় ভাষা? এই প্রশ্নগুলোই বোধহয় গল্পটাকে আজও এত প্রাসঙ্গিক করে রেখেছে।